আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 11 আ শিপরেক্ট সেলার রিটেন বাই ড্যানিয়েল ডিফো এই যে তোমাদের প্রোজটি রয়েছে সম্পূর্ণ গল্পটির আজকে আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরও কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই গল্পটি বা এই প্রোজটির বাংলা অর্থ যেমন তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে, তেমনি এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 11 আ শিপরেক্ট সেলার রিটেন বাই ড্যানিয়েল ডিফো ওকে এই সম্পূর্ণ গল্পটি বা এই প্রশ্নটির আমরা বাংলা অর্থ সহ পড়ে নিই। তো এখানে দেখো আ শিপরেক্ট সেলার, এটার অর্থ কি? সেলার মানে হচ্ছে কি জাহাজের নাবিক, যারা জাহাজে চড়ে বাণিজ্য করতে যায়। আর শিপরেক্ট, শিপ মানে হচ্ছে জাহাজ, তো শিপরেক্ট মানে হচ্ছে জাহাজ ডুবি বা জাহাজ সমুদ্রে যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি শিপরেক্ট। তো একজন জাহাজ ডুবি নাবিক, ওকে, তারই গল্প কিন্তু এখানে আমরা পড়ব। তো প্রথমে কি দেওয়া আছে? দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে হচ্ছে লেখক আর টেক্সট মানে হচ্ছে এই গল্পটি। তো লেখক এবং গল্প সম্পর্কে এখানে প্রথমে সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে, এটা আমরা একবার পড়ব, তাহলে গল্পটি পড়ার সময় আমাদের একটু বুঝতে সুবিধা হবে কী ধরনের গল্প আমরা পড়তে চলেছি, সেটা আগের থেকেই আমাদের কিন্তু একটু আইডিয়া এখান থেকে আমরা পেয়ে যাব। তো দেখো আমাদের এখানে প্রথমে লেখক সম্পর্কে কি দেওয়া আছে? ড্যানিয়েল ডিফো 1660-1731 ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। তো ড্যানিয়েল ডিফো, যার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে, মৃত্যু 1731 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, তো তিনি ছিলেন অ্যান ইংলিশ রাইটার, একজন ইংরেজ লেখক ছিলেন, অ্যান্ড জার্নালিস্ট, জার্নালিস্ট মানে হচ্ছে কি সাংবাদিক, এবং একজন সাংবাদিক ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুসো। তো হি ইজ মোস্ট ফেমাস, ফেমাস মানে কি বিখ্যাত, মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি। তো তিনি সব থেকে বেশি বিখ্যাত কিসের জন্য? না ফর হিজ নোভেল, তার একটা উপন্যাস রয়েছে যেটার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য তিনি সব থেকে বেশি বিখ্যাত আর কি। আ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার ডিফো ইজ অলসো নন ফর pamphlets and journals on various topics. তো আ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, প্রলিফিক মানে হচ্ছে যিনি অনেক কিছু লিখেছেন আর কি, অনেক লেখালেখি করেছেন এরকম একজন লেখক। আর ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন, তো অনেক লেখালেখি করেছেন এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন লেখক ড্যানিয়েল ডিফো আর কি। ডিফো ইজ অলসো নন, তিনি আরও পরিচিত কিসের জন্য? ফর পাম্পলেটস, ওকে, প্যাম্পলেটস মানে হচ্ছে ছোটো ছোটো পুস্তিকা বা ছোটো ছোটো বই তিনি লিখেছিলেন তার জন্য। অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স, জার্নালস বলতে পত্রিকা, যে মাসিক এবং সাপ্তাহিক যে পত্রিকা বের হয় সেই পত্রিকা, অন ভেরিয়াস টপিক্স মানে বিভিন্ন টপিকের ওপরে তিনি এই সমস্ত পত্রিকাগুলি লিখতেন, তো এই কারণেও তিনি কিন্তু বিখ্যাত। ওকে, তো এটা গেল আমাদের লেখক সম্পর্কে। এরপর যে গল্পটি আমরা পড়বো তার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত তথ্য রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে? দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on an dismal island. এখানে দেখো দ্য ফলোয়িং টেক্সট মানে যে নিচের গল্পটা আমরা পড়বো সেই নিচের যে গল্পটা ইজ অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোভেল, ড্যানিয়েল ডিফোর যে বিখ্যাত উপন্যাস, ওকে, তার একটা অংশ থেকে এটা নেওয়া হয়েছে। সেই উপন্যাসটার নাম কি? রবিনসন ক্রুসো, ঠিক আছে। এই রবিনসন ক্রুসো উপন্যাস থেকে আমরা যে গল্পটা এখন পড়বো সেই গল্পটিকে তুলে নেওয়া হয়েছে। অ্যান্ড টেলস আস, এবং এই গল্পটি আমাদেরকে বলবে বা বর্ণনা দেবে হাউ ক্রুসো, কীভাবে এই ক্রুসো আফটার বিং শিপরেক্ট মানে হচ্ছে জাহাজ ডুবি হওয়ার পরে ফাউন্ড হিমসেলফ, নিজেকে দেখেছিলেন কোথায়? অন আ ডিসমেল আইল্যান্ড, একটা ডিসমেল আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আর ডিসমেল মানে হচ্ছে একটা নির্জন, যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, সেরকম একটা নির্জন দ্বীপে নিজেকে দেখেছিলেন আর কি। অর্থাৎ জাহাজ ডুবি হওয়ার পর সে দেখেছিল কি সে একটা নির্জন দ্বীপের মধ্যে চলে গেছে। এরপর দেখো এটা সাধারণত ইট হবে। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক। তো এখানে বলা হচ্ছে ইট অলসো গিভস আস, এটা আমাদেরকে আমাদেরকে জানায় আর কি, বা তথ্য দেয় কি না অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে অনুপ্রেরণাদায়ক যে একটা অ্যাকাউন্ট বা একটা কাহিনী, সেটা আমাদেরকে দেয় কি না অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল মানে হচ্ছে বসবাসযোগ্য, কীভাবে তিনি সেই আইল্যান্ডটাকে বা সেই দ্বীপটাকে নিজের বসবাসের উপযুক্ত করে তুলেছিলেন, সেরকম একটা অনুপ্রেরণা
মূলক একটা কাহিনী এই গল্পের মধ্যে আমাদেরকে বলা হয়েছে। উইথ হিজ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কীভাবে সেই নির্জন দ্বীপের মধ্যে কীভাবে তার বসবাস করার থাকার উপযুক্ত একটা তিনি বাসস্থান সেখানে তৈরি করেছিলেন, সেরকমই একটা অনুপ্রেরণামূলক একটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। তো চলো আমরা এবার মূল গল্পটা পড়ব। তো দেখো এখানে প্রথমে কি রয়েছে, অন সেপ্টেম্বর 30, 1659, I, Miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. তো অন সেপ্টেম্বর 30, 1659 অর্থাৎ 1659 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর, আই মাইজারেবল রবিনসন ক্রুসো, তো আমি মাইজারেবল মানে দুর্বিষহ, যার অবস্থা প্রচণ্ড দুর্বিষহ হয়ে উঠেছিল, তো আমি দুর্বিষহ রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসোই বলছেন আর কি, ঠিক আছে। কি বলছেন, বিং শিপরেকড মানে জাহাজ ডুবি হওয়ার পরে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম একটা ভয়ঙ্কর একটা ঝড়ের সময়ে তাদের জাহাজ ডুবি হয়ে গিয়েছিল, এবং তারপরে কি হয়েছিল, কেম অন শোর দিস ডিসমেল আইল্যান্ড, তিনি এসেছিলেন, তোর মানে হচ্ছে এই দ্বীপে অর্থাৎ কিনারায় আর কি, ঠিক আছে, একটা সমুদ্রের যে কিনারা, তীর বা কিনারা, সেখানে এসেছিলেন সেই ডিসমেল আইল্যান্ড, এই যে ডিসমেল মানে হচ্ছে নির্জন যে দ্বীপ, সেই দ্বীপে তিনি চলে এসেছিলেন তাদের জাহাজডুবি হওয়ার পরে। তো জাহাজডুবি হয়েছিল কবে, 30 সেপ্টেম্বর 1659 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর দেখো, আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, তো এখানে এই ক্রুসো, রবিনসন ক্রুসো কি বলছে, যে আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা, তো আমি এই দ্বীপটার যে নাম দিয়েছিলাম সেটা হচ্ছে ডিসপেয়ার, ঠিক আছে, হতাশার দ্বীপ, ঠিক আছে, আইল্যান্ড অফ ডিসপেয়ার মানে হতাশার দ্বীপ, এরকম নাম তিনি দিয়েছিলেন। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, তো বলছেন কি, আই ওয়াজ অলমোস্ট ডেড আমি প্রায় মরে গিয়েছিলাম, অ্যান্ড রেস্ট অফ মাই শিপস কোম্পানি এবং আমার জাহাজের যে বাকি আমার যে সঙ্গীগুলো ছিল, ওয়াজ ড্রাউন্ড তারা সবাই ডুবে গিয়েছিল। আই হ্যাড নিদার ফুড হাউস নর ক্লোথস, তো কি বলছেন, আই হ্যাড নিদার ফুড আমার খাবারও ছিল না, হাউস কোনো বাড়ি ছিল না, নর ক্লোথস এবং জামা কাপড়ও বা পোশাকও ছিল না। আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্টস, তো আই ফিয়ার্ড মানে আমি ভীত হয়েছিলাম, কিসের জন্য না, আই উড বি ডেভার্ড মানে হচ্ছে কাউকে ভক্ষণ করা বা খেয়ে নেওয়া, ঠিক আছে, বাই ওয়াইল্ড বিস্ট। তো এখানে রবিনসন ক্রুসো বলছেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাকে কোনো বন্য জন্তুতে যাতে খেয়ে ফেলে, ঠিক আছে, সেটা একটা নির্জন দ্বীপ, সেখানে কেউ ছিল না, জন্তু জানোয়ারে থাকবে আর কিছু থাকবে না, তো তার জন্য তিনি ভয় পেয়েছিলেন যাতে তাকে কোনো বন্য জন্তুতে খেয়ে নেয় আর কি, এরকম ভয় তিনি পেয়েছিলেন। When night came, I slept in a tree for fear of wild creatures. তো when night came যখন রাত্রি নেমে আসলো, I slept মানে আমি ঘুমিয়েছিলাম, in a tree একটা গাছে, ফর ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়ার জন্য, যেহেতু সে ভয় পেয়ে গিয়েছিল, ফর অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স মানে বন্য ক্রিয়েচার মানে বন্য জন্তু বা বন্য প্রাণীর ভয়ে, ঠিক আছে, কী করেছিলেন, রবিনসন ক্রুসো একটা গাছের তিনি রাত্রে ঘুমিয়েছিলেন। ইট রেইনড অল নাইট, তো ইট রেইনড অল নাইট, তো সেদিন কী হয়েছিল, সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড, তো দ্য রেইন কন্টিনিউড এবং যে বৃষ্টিটা কন্টিনিউ হয়েছিল কবে, থ্রু দ্য নেক্সট ডে পরের দিনও কিন্তু সারাদিন ধরেও বৃষ্টি হয়েছিল, সেদিনকে রাত্রে তো হয়েছিল, তারপর দিন সারাদিন ধরেও বৃষ্টি হয়েছিল, উইথ গাস্ট অফ উইন্ড, এবং গাস্ট অফ উইন্ড মানে তো বাতাস, আর গাস্ট অফ উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া, ঝোড়ো বাতাস বইছিল বৃষ্টির সঙ্গে। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট দ্য লো ওয়াটার, তো এখানে কি বলা হচ্ছে, অনলি আ রেক অফ মাই শিপ, এখানে রেক মানে কি, রেক মানে হচ্ছে তার যে জাহাজের কিছু ভাঙা অংশ বা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেই বিধ্বস্ত হওয়ার জাহাজের কিছু অংশ ওয়াজ টু বি সিন দেখা গিয়েছিল, অ্যাট লো ওয়াটার মানে অল্প যেখানে জল রয়েছে সমুদ্রে, সেই অল্প জলে তিনি দেখলেন তাদের যে জাহাজটা ধ্বংস হয়ে গেছে তার কিছু অংশটা তিনি দেখতে পেলেন। আই সোয়েম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস,
তো এখানে কি বলছে আই সোয়েম মানে আমি সাঁতার কেটে গেলাম, ওকে, টু দ্য রেক সেই যে ধ্বংসপ্রাপ্ত সেই জাহাজটার কাছে, টু রেস্কিউ টু সিকিওর মানে হচ্ছে নিশ্চিত করার জন্য, ঠিক আছে, টু সিকিওর মানে নিশ্চিত করার জন্য, অ্যান্ড টু রেস্কিউ মানে উদ্ধার করার জন্য, অ্যান্ড সিকিওর মানে নিশ্চিত করার জন্য, ফর মাই সার্ভাইভাল মানে আমার বেঁচে থাকার, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস মানে কিছু খাবার এবং আদার প্রভিশনস অন্যান্য বেঁচে থাকার জন্য যে রসদ সামগ্রী প্রয়োজন সেই সমস্ত জিনিস কিছু পাওয়া যায় কি না তিনি সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজটার কাছে সাঁতার কেটে গেলেন এবং সেখান থেকে কিছু তিনি উদ্ধার করতে পারেন কি না সেটা দেখার জন্য, ওকে। তো এরপর দেখো আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং আর নাইফ, নেলস অ্যান্ড গান। তো কি বলছেন এখানে আই ওয়াজ এবল টু কালেক্ট মানে আমি সংগ্রহ করতে সমর্থ হয়েছিলাম কি সাম উড কিছু কাঠ, কেবল কেবল মানে হচ্ছে কিছু তার জাতীয় জিনিস, ঠিক আছে, স্ট্রিং মানে হচ্ছে তার বা দড়ি এরকম জিনিস, আর নাইফ একটা ছুরি পেয়েছিলেন, নেলস কিছু পেরেক পেয়েছিলেন, অ্যান্ড আ গান এবং একটা বন্দুক পেয়েছিলেন। তো এই জিনিসগুলো তিনি পেলেন সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজটার কাছ থেকে। এরপর দেখো আই অলসো কালেক্টেড আ হামাক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট। তো এখানে কি বলছে না আই অলসো কালেক্টেড আমি আরও কিছু সংগ্রহ করলাম, সেগুলো কি হ্যামাক মানে হচ্ছে একটা ঝুলন্ত একটা বিছানা, যেটা হচ্ছে জালের নেট বা জালের তৈরি সেরকম একটা বিছানা যেখানে ঘুমিয়ে থাকা হয় সেরকম একটা বিছানা তিনি পেয়েছিলেন, ঝুলন্ত একটি বিছানা। আর কি পেয়েছিলেন অ্যান্ড সাম ক্যানভাস এবং কিছু ত্রিপল যেগুলো হয় তাঁবু খাটানোর জন্য, টেন্ট বানানোর জন্য সেরকম কিছু ত্রিপল তিনি পেয়েছিলেন। উইথ হুইচ আই মেড আ টেন্ট এবং যেটা দিয়ে আমি একটা টেন্ট বা একটা তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আই গট মানে আমি পেয়েছিলাম সাম ইঙ্ক কিছু কালি পেয়েছিলাম, অ্যান্ড পেপার এবং কিছু পেপার বা কিছু কাগজ পেয়েছিলাম। I also found some money but they were useless to me in this barren island। এখানে কি বলা হচ্ছে I also found আমি খুঁজে পেয়েছিলাম সাম মানি কিছু টাকা সেখানে খুঁজে পেয়েছিলাম, বাট দে ওয়ার ইউজলেস কিন্তু সেগুলো ছিল ইউজলেস মানে ব্যবহারের অযোগ্য, টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। এই ব্যারেন বলতে অনুর্বর বা অনুর্বর আইল্যান্ড আর কি, ব্যারেন বলতে অনুর্বর আর কি, এখানে অনুর্বর বলতে এই আইল্যান্ডটাকে অনুর্বর বলা হচ্ছে। অর্থাৎ এখানে টাকা তিনি পেয়েছেন কিন্তু টাকা দিয়ে যে কিছু তিনি কিনবেন সেরকম কোনো জিনিস তো আর সেখানে নেই, তার জন্যই বলা হচ্ছে যে টাকাটা তিনি পেয়েছিলেন সেই টাকাটা কিন্তু তার কাছে ছিল একটা ইউজলেস মানে ব্যবহারের অযোগ্য, এটাকে তিনি ব্যবহার করতে পারবেন না। এই অনুর্বর আইল্যান্ডের মধ্যে টাকা থাকলেও তিনি তো খাবার কিংবা তার বেঁচে থাকার জন্য যে রসদ প্রয়োজন সেগুলো তিনি কিনতে পারবেন না, তো সেই জন্য টাকাটা কিন্তু এখানে ইউজলেস। এরপর দেখো আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। এখানে বলছেন আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড মানে ম্যানকাইন্ড বলতে যেখানে মানুষজন থাকে আর কি, মানুষজন, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। তো যেখানে মানুষের ব্যবসা বাণিজ্যের জায়গা যেখানে রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমি ছিলাম 100 লিগস দূরে। এখানে লিগস হচ্ছে একটা দৈর্ঘ্যের একটা একক, যেখানে এটা প্রায় 3 মাইলের মতো, 3 মাইল বলতে 1 লিগস বোঝায় এরকম আর কি, ঠিক আছে। তো সেরকমই তিনি 100 লিগস দূরে ছিলেন আর কি, যেখানে মানুষের কিছু ব্যবসা বাণিজ্যের ছিল তার তিনি এতটা দূরে রয়েছিলেন, ঠিক আছে, যার জন্য তিনি এই টাকা থাকলেও তিনি কিছু কিনতে পারতেন না যেহেতু তিনি একটা দ্বীপের মধ্যে ছিলেন। এরপর দেখো আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিসলেট আইল্যান্ড। তো আই ওয়াজ কনভিন্সড মানে হচ্ছে আমি আমার নিজেকে এটা বোঝালাম যে কি আই হ্যাড টু আমাকে স্পেন্ড মানে অতিবাহিত করা, আমাকে এখানে অতিবাহিত করতে হবে বা কাটাতে হবে দ্য রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের যে বাকি অংশ সেটা, অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিসলেট আইল্যান্ড। অ্যালোন মানে হচ্ছে একাকী, ইন দিস ওয়াইল্ড মানে এই বন্য, ডিসলেট মানে হচ্ছে নির্জন, আর আইল্যান্ড মানে দ্বীপ, অর্থাৎ এই নির্জন বন্য যে দ্বীপ রয়েছে, ঠিক আছে, এই দ্বীপে আমাকে আমার জীবনের যে বাকিটা সময় সেটা আমাকে এখানেই কাটাতে হবে, সেটা আমি নিজেকে বোঝালাম আর কি, ঠিক আছে। অর্থাৎ সেখানে তো আর কিছুই নেই, তার জন্য কিন্তু তিনি বলছেন আমাকে বাকি জীবনটা এখানেই কাটাতে হবে। তো এরপর আমরা দেখব কি রয়েছে। I searched long for a place of safe habitation। তো I searched মানে হচ্ছে আমি খুঁজলাম, লং মানে অনেকক্ষণ ধরে খুঁজলাম, ফর আ প্লেস একটা জায়গা, অফ সেফ হ্যাবিটেশন, সেফ মানে হচ্ছে নিরাপদ, হ্যাবিটেশন মানে হচ্ছে বাস করা বা থাকার জায়গা। তো আমি একটা নিরাপদ থাকার জায়গা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম বা খুঁজলাম। আই ফাউন্ড আ লিটল প্লেন অন দ্য
সাইড অফ আ রাইজিং হিল। তো আই ফাউন্ড মানে আমি খুঁজে পেলাম, আর লিটল প্লেন একটা ছোট্ট একটা সমতল একটা জায়গা, অন দ্য সাইড মানে হচ্ছে পাশে, অফ আ রাইজিং হিল একটা চড়ন্ত একটা হিল বা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশে একটা আমি ছোট্ট একটা সমতল একটা জায়গা দেখলাম আর কি। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওর ইন লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ। তো এখানে বলা হচ্ছে অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, অর্থাৎ এই যে পাহাড়টা তিনি দেখলেন, পাহাড়ের পাশে একটা সমতল ভূমি দেখতে পেলেন, সেই পাহাড়ের যে রকি ওয়াল মানে হচ্ছে পাথরের যে দেওয়াল আর কি, পাথরের দেওয়াল, সেখানে কি ছিল, দেয়ার ওয়াজ আ হলো প্লেস, একটা হলো মানে হচ্ছে ফাঁপা, একটা ফাঁপা জায়গা ছিল, ওর্ন ইন, এবং যেটা জীর্ণ ছিল আর কি, ভাঙাচোরা ছিল এরকম, সেই হলো ফাঁকা যে জায়গাটা সেটা, লাইক আ এন্ট্রান্স টু আ কেভ, এবং সেটাকে দেখে মনে হচ্ছিল কি আ এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, টু আ কেভ মানে কেভ মানে হচ্ছে গুহা, একটা গুহার প্রবেশ পথ বলে সেটাকে মনে হচ্ছিল সেই ফাঁকা জায়গাটাকে দেখে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজর্ভড টু পিচ মাই টেন্ট। তো এখানে বলা হচ্ছে অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ, সবুজ বলতে এখানে যে তৃণভূমি অর্থাৎ ঘাসের যে জমি সেটা সবুজ, তো সেই ঘাসের জমির ফ্ল্যাট মানে হচ্ছে সমতল, সেই সবুজ বা ঘাস যুক্ত যে সমতল জায়গা, সেখানে তিনি কি করলেন, জাস্ট বিফোর দিস হলো, এই যে ফাঁকা জায়গাটার কথা বলা হচ্ছে ঠিক তার আগেই তিনি কি করলেন, আই রিজলভড মানে আমি মনস্থির করলাম, টু পিচ মাই টেন্ট, আমার যে তাঁবু সেটাকে, পিচ মানে হচ্ছে তাঁবু খাটানো আর কি, আমার তাঁবুটাকে সেখানে খাটাবো, ঠিক আছে, এবং সেখানে থাকার জন্য তিনি একটা ব্যবস্থা করবেন সেটা তিনি মনস্থির করলেন। এরপরে দেখো আই কাট দ্য উড আই কালেক্টেড ইনটু স্ট্যাক্স। তো এখানে বলেছে আই কাট দ্য উড আই কালেক্টেড, অর্থাৎ যে কাঠগুলো তিনি কালেক্ট করেছিলেন সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজের কাছ থেকে তিনি কিছু কাঠও পেয়েছিলেন, তো সেই কাঠগুলোকে তিনি কাটলেন ইনটু স্ট্যাক্স মানে ছোটো ছোটো খুঁটির আকারে, খুঁটি করার মতো তিনি কাটলেন সেগুলোকে। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। তো আই ড্রোভ মানে আমি সেগুলোকে পুঁতে দিলাম, সেই কাঠগুলোকে, ইনটু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে পুঁতে দিলাম, ইন আ সেমি সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আর সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্তাকারে, অ্যারাউন্ড মাই টেন্ট যে তাঁবুটা তিনি খাটিয়েছিলেন সেই তাঁবুর চারিদিকে অর্ধবৃত্তাকারে তিনি এই যে কাঠের খুঁটিগুলো কেটে কেটে বানালেন সেগুলোকে পুঁতে দিলেন আর কি। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এবং এই খুঁটিগুলো, স্টেক্স মানে এখানে খুঁটির কথা বলা হচ্ছে, এই খুঁটিগুলো স্টুড মানে তিনি পুঁতলেন বা খাড়া করে রাখলেন 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে যে তাদের মাঝখানে যে ব্যবধানটা রয়েছে 6 ইঞ্চি অন্তর অন্তর তিনি এই কাঠের খুঁটিগুলোকে বসালেন। আই পুট দ্য কেবলস আই হ্যাড সিকিউরড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ আ ফেন্স। এখানে বলা হচ্ছে আই পুট দ্য কেবলস, তিনি সেখান থেকে কিছু কেবল বা কিছু তার পেয়েছিলেন, সেগুলো কী করলেন, আই পুট দ্য কেবল আমি সেই তারগুলোকে রাখলাম, আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ যে তারটাকে আমি জাহাজ থেকে রেস্কিউ করেছিলাম বা উদ্ধার করেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ ফেন্স, এবং সেগুলোকে আমরা কী করলাম, তিনি কী করলেন, এই যে স্টেক্স যে খুঁটিগুলো তিনি পুঁতেছিলেন সেই খুঁটির চারিদিকে তিনি ওই তারগুলোকে দিয়ে দিলেন, যেন একটা ফেন্স মানে একটা বেড়া যেভাবে তৈরি করা হয় সেভাবে তিনি সেই তার দিয়ে খুঁটিতে জড়িয়ে একটা বেড়ার মতো তৈরি করলেন। এরপর দেখো আই ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। তো আই ইউজড মানে আমি ব্যবহার করেছিলাম আ শর্ট ল্যাডার একটা ছোট্ট মই, টু গো ওভার দ্য ফেন্স, এই ফেন্স মানে এই বেড়ার উপরে ওঠার জন্য, উপরে উঠে তাঁবুর ভেতরে যাওয়া এবং তাঁবুর ভেতর থেকে তিনি বাইরেও আসবেন তার জন্য তিনি কী করেছিলেন, একটা মই ব্যবহার করেছিলেন। ওয়ান্স ইন আই উইথড্র দ্য ল্যাডার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড। এখানে কি বলছেন, ওয়ান্স ইন মানে একবার যখন আমি ভেতরে প্রবেশ করে যেতাম তাঁবুর ভেতর, তখন তিনি কি করতেন, আই উইথড্র দ্য ল্যাডার আমি সেই মইটাকে সরিয়ে নিতাম, আফটার মি মানে আমার দিকে, তিনি যেদিকে থাকতেন সেদিকে সরিয়ে নিতেন, সো দ্যাট যাতে আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারি, এখানে ফর্টিফাইড মানে হচ্ছে কি সুরক্ষিত থাকা, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, ওকে, যাতে বাইরের জগৎ থেকে বা বাইরের যে জীবজন্তু রয়েছে তাদের থেকে যাতে তিনি সুরক্ষিত থাকতে পারেন তার জন্য তিনি কি করতেন, একবার তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে তারপর তিনি মইটা সেখান থেকে সরিয়ে নিতেন, এবার তারপর তিনি তাঁবুর মধ্যে থাকতেন। এরপর দেখো ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস। তো
তো ইনটু দিস টেন্ট, এই টেন্টের মধ্যে বা এই তাঁবুর মধ্যে আই ব্রট মানে আমি এনেছিলাম অল মাই স্টোরস অ্যান্ড প্রভিনশনস, আমার সমস্ত প্রভিনশনস মানে হচ্ছে কি রসদ সামগ্রী যেগুলো তিনি উদ্ধার করেছিলেন আর কি তার সেই ভাঙা জাহাজ থেকে, সেই সমস্ত জিনিসগুলোকে তিনি তাঁবুর মধ্যে নিয়ে আসলেন। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days it occurred to me that I would lose the measure of time। তো এখানে তিনি কি বলছেন, আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, মানে এই যে আইল্যান্ডে তিনি 10 থেকে 12 দিন থাকার পর ইট অকার টু মি, তার মনের মধ্যে একটা মানে ভাবনা উদয় হলো কি, দ্যাট আই উড লুজ মানে আমি হারিয়ে ফেলছিলাম কি না দ্য মেজার অফ টাইম, মানে সময়ের যে পরিমাপ সেটা তিনি হারিয়ে ফেলছিলেন বা সেটা তিনি ভুলে যাচ্ছিলেন। কারণ কি না, দিস ওয়াজ বিকজ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার। তার কারণ হচ্ছে দিস ওয়াজ বিকজ মানে এটা এই কারণটা হচ্ছে যে আই হ্যাড নিদার ওয়াচ, আমার কোনো ঘড়ি ছিল না, নর ক্যালেন্ডার, কোনো ক্যালেন্ডারও ছিল না সেখানে। তো তিনি সময়টা কীভাবে মাপবেন, ওকে মেজারমেন্ট করবেন যে কতদিন তিনি সেখানে থাকছেন, কত সময় থাকছেন, সেগুলো তিনি বুঝতে পারছিলেন না। তো তার জন্য তিনি কী করলেন, টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। তো টু প্রিভেন্ট দিস মানে এটার প্রতিকার করার জন্য যে তিনি সময়টা মেজারমেন্ট করতে পারছিলেন না, কতদিন থাকছিলেন না ছিলেন, তো এটার প্রতিকারের জন্য তিনি কি করলেন, আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট, একটা বড় পোস্ট বা একটা বড় খুঁটির উপরে তিনি কি করলেন, তিনি কাটলেন আর কি, ছুরি দিয়ে কেটে কি করলেন, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, যেদিনকে তিনি ল্যান্ড করেছিলেন এখানে এই দ্বীপে বা পৌঁছেছিলেন বা সেখানে পা রেখেছিলেন, সেদিনকার যে ডেট, সেই ডেটটা তিনি একটা বড় একটা পোস্ট বা একটা খুঁটির ওপরে একটা ছুরি দিয়ে তিনি সেটা ডেটটা লিখে দিলেন। আই পুট আর নচ, এবং সেখানে তিনি নচ মানে হচ্ছে একটা চিহ্ন, উইথ মাই নাইফ ফর এভরি ডে, এবং প্রতিদিন তিনি তার সেই ছুরি দিয়ে সেই এই যে পোস্ট, সেই পোস্টের ওপরে খুঁটির ওপরে তিনি একটা করে নচ বা একটা করে নিশান বা একটা চিহ্ন তিনি সেখানে এঁকে দিতেন, ওকে, একটা তারিখ হিসাবে আর কি। তো এইভাবে তিনি কী করতে লাগলেন, তার যে প্রতিদিনের যে তারিখ বা ক্যালেন্ডারটা তিনি নিজেই তৈরি করতে লাগলেন, কতদিন তিনি সেখানে থাকছেন না থাকছেন এরকম। তো এরপর দেখো, আফটার আ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November। তো আফটার আ লং স্পেল অফ রেন মানে অনেক দিন, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পর, আই স সাম ফেয়ার ওয়েদার আমি একটা বেশ পরিষ্কার আবহাওয়া দেখতে পেলাম, অ্যারাউন্ড 7th November মানে হচ্ছে 7 নভেম্বরের কাছাকাছি যে সময়, সেই সময় তিনি একটা পরিষ্কার আবহাওয়া দেখতে পেলেন আর কি, বৃষ্টি তখন বেশ থেমে গিয়েছিল বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর। এরপর দেখো, আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। তো আই স্পেন্ট মানে আমি অতিবাহিত করেছিলাম, দ্য নেক্সট কাপল অফ ডেজ পরবর্তী কাপল অফ ডেজ মানে পরবর্তী দুদিন আর কি, কাপল মানে দুটি বোঝায়। তো পরবর্তী দুদিন আমি অতিবাহিত করেছিলাম কী করতে, মেকিং স্মল উড বক্স মানে ছোট ছোট কাঠের বাক্স তৈরি করতে দুদিন তিনি অতিবাহিত করেছিলেন, টু কিপ মাই প্রভিশনস মানে আমার যে রসদ সামগ্রী তার ছিল, জিনিসপত্র যেগুলো ছিল সেগুলোকে রাখার জন্য, ড্রাই মানে শুকনো রাখার জন্য, ফ্রম দ্য রেন যাতে বৃষ্টিতে সেগুলো ভিজে না যায়, তার জন্য তিনি ছোটো ছোটো কয়েকটা কাঠের বাক্স তৈরি করলেন, ওকে, দুদিন ধরে। তো এরপর আমরা দেখব, অ্যামং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ অফ কর্নস মিট ফর পোলট্রি ফিড। এখানে বলা হচ্ছে অ্যামং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে যে জিনিসগুলো তিনি উদ্ধার করেছিলেন সেই জিনিসগুলোর মধ্যে কি ছিল, দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ, সেখানে একটা ছোটো ব্যাগ ছিল, অফ কর্নস মানে হচ্ছে ভুট্টার একটা ব্যাগ ছিল বা থলে ছিল, মিন্ট ফর পোলট্রি ফিড যেগুলো হচ্ছে সাধারণত পোলট্রির খাবার আর কি, এই ভুট্টাগুলো, তো সেগুলো তিনি উদ্ধার করেছিলেন, একটা ব্যাগ উদ্ধার করেছিলেন। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস মানে হচ্ছে ইঁদুর আর কি। তো মোস্ট অফ ইট মানে এটার বেশিরভাগ অংশটাই, এই যে কর্নগুলো তিনি ছিল আর কি, এই কর্নস বা ভুট্টা, এই ভুট্টার বেশিরভাগ অংশটা কি হয়েছিল, ইঁদুরের দ্বারা খেয়ে ফেলা হয়েছিল। ডেভার্ড মানে হচ্ছে কি একবারে খেয়ে ফেলা আর কি, তো ইঁদুর সেগুলো তার বেশিরভাগ অংশ খেয়ে নিয়েছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। তো বলছেন কি, আই স নাথিং আমি কিছুই দেখতে পেলাম না, বাট হাস্ক মানে হচ্ছে কি তার খোসাগুলো, অ্যান্ড ডাস্ট মানে ধুলো,
ধুলোবালি আর কি ইন দ্য ব্যাগ। তো ব্যাগের মধ্যে তিনি কোনো ভুট্টার দানা আর পেলেন না, শুধুমাত্র তার খোসাগুলো পড়েছিল এবং কিছু ধুলোবালি ছিল। ওকে, তো এরপর দেখো আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। তো এমটিএড মানে হচ্ছে কোনো কিছুকে খালি করা। তো আই এমটিএড দ্য কন্টেন্টস অর্থাৎ এই যে ভুট্টার থলেটা সেটা তিনি খালি করে দিলেন কোথায়, আউটসাইড মাই ওয়াল, যেখানে তিনি তাঁবুটা খাটিয়েছিলেন সেই তাঁবুর দেওয়ালের পাশে তিনি সেগুলোকে ফেলে দিয়েছিলেন আর কি। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। এবং এই ঘটনাটা তিনি কখন করেছিলেন, এই যে তিনি এই খোসাগুলো ফেলে দিয়েছিলেন ভুট্টার খোসাগুলো, সেটা হচ্ছে দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন, মানে খুব ভারী বৃষ্টি হওয়ার কিছুদিন আগে এই কাজটা তিনি করেছিলেন, সেগুলো ফেলে দিয়েছিলেন। আ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন টাক্স শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। তো আ মান্থ লেটার মানে 1 মাস পরে আই ডিসকভার্ড আমি দেখলাম গ্রিন স্টাক্স মানে সবুজ স্টাক্স, মানে স্টাক্স হচ্ছে কি সরু সরু যে প্রথমে গাছের যে সরু বা সবুজ নরম যে ডাঁটার মতো বের হয় সেটাকে বলা হচ্ছে স্টাক্স। তো সেই সরু নরম স্টাক্সগুলো কী করছিল, শুটিং মানে হচ্ছে ওপর দিকে উঠে আসছিল, আউট অফ দ্য গ্রাউন্ড মানে মাটির ওপরের দিকে উঠে আসছিল, অর্থাৎ সেখান থেকে চারা গাছ বেরোচ্ছিল আর কি। ওকে, এই ভুট্টার গাছগুলো বের হচ্ছিল। আই ওয়াজ অ্যাস্টোনিশড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। তো এখানে কি বলছেন, আই ওয়াজ অ্যাস্টোনিশড মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম, অ্যাস্টোনিশড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, আমি অবাক হয়ে গিয়েছিলাম টু ডিসকভার মানে এটা দেখে, টু ডিসকভার ইট অর্থাৎ এটা দেখে ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, যে এটা ছিল একটা পারফেক্ট মানে হচ্ছে পারফেক্ট একটা সবুজ একটা বার্লি, মানে সবুজ হচ্ছে জব যেটাকে বলা হয়, ঠিক আছে, জব আর কি। তো সেরকম তৈরি হয়েছিল, গাছগুলো হচ্ছিল আর কি। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। তো বাই দ্য জুন অফ 1660 মানে 1660 খ্রিস্টাব্দে 1660 সালের মধ্যে আর কি, 1660 সালের জুন মাসের মধ্যে আই হ্যাড গেইনড মানে আমি লাভ করেছিলাম সিকিউরিটি মানে হচ্ছে নিজের যে সিকিউরিটি আর কি, ঠিক আছে, অফ ফুড অ্যান্ড শেল্টার মানে খাবার এবং তার যে শেল্টার মানে আশ্রয়, খাবার এবং আশ্রয়ের ব্যবস্থাটা কিন্তু তিনি প্রায় করে ফেলেছিলেন 1660 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে, ঠিক আছে, এই ব্যবস্থাগুলো প্রায় করে ফেলে। খাবার হতে তিনি সেখান থেকে জব সেটা একটু পেয়েছিলেন, ঠিক আছে, উৎপাদন হয়েছিল। তারপর শেল্টার যার যে আশ্রয় সেটাও তিনি তাঁবু খাটিয়ে তৈরি করেছিলেন এবং কাঠের বেড়া দিয়ে তৈরি করেছিলেন। তো এরপরে দেখো ইন দি সেম মান্থ আই ডেভেলপড আ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি। তো ইন দিস সেম মান্থ মানে এই একই মাসে অর্থাৎ এই জুন মাসেই 1660 খ্রিস্টাব্দের জুন মাসে কী হয়েছিল, আই ডেভেলপড আ হাই ফিভার। ওকে, আমি একটা প্রবল জ্বরে পড়ে গিয়েছিলাম, লেখক এটা যিনি বলছেন, ঠিক আছে, তিনি জ্বর হয়েছিল আর কি, অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন এবং থার্স্টি মানে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, উইক মানে হচ্ছে দুর্বল। I recovered around 30 and gradually felt stronger than the day before. তো I recovered মানে নিজেকে সারিয়ে তোলা, তো আমি সেরে উঠেছিলাম অ্যারাউন্ড 30 মানে 30 তারিখে, অ্যারাউন্ড মানে 30 তারিখের কাছাকাছি অর্থাৎ জুন মাসের 30 তারিখের কাছাকাছি তিনি আবার সেরে উঠেছিলেন। অ্যান্ড গ্র্যাজুয়ালি এবং ধীরে ধীরে ফেল্ট মানে তিনি অনুভব করেছিলেন, স্ট্রঙ্গার মানে হচ্ছে শক্তিশালী, আবার দেহর আবার তিনি শক্তি পাচ্ছেন এরকম তিনি অনুভব করছিলেন দেন দ্য ডে বিফোর, অর্থাৎ আগের দিনের তুলনায় তিনি ধীরে ধীরে কী হচ্ছিল তিনি আবার শক্তি ফিরে পাচ্ছিলেন। ওকে, প্রথমে তিনি জ্বর হওয়ার জন্য উইক বা দুর্বল হয়ে পড়েছিলেন। তো এর পরের অংশ আমরা দেখব কী রয়েছে। দেখো এখানে অন 15th of July I took a more particular survey on this island. তো অন 15th of July মানে হচ্ছে 15ই জুলাই এই তারিখে I took a more particular survey to the island মানে এই যে দ্বীপ রয়েছে এই দ্বীপে আমি একটা পার্টিকুলার বিশেষ একটা সার্ভে করেছিলাম, অর্থাৎ সেখানে তিনি একটু পরিদর্শন করে দেখেছিলেন আর কি এদিক ওদিক। অ্যারাউন্ড 2 miles up I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. তো এখানে বলা হচ্ছে অ্যারাউন্ড 2 miles up মানে প্রায় 2 মাইল ওপরে বা 2 মাইল হাঁটার পর তিনি দেখলেন কি, আই ফাউন্ড আ ব্রুক আমি একটা ছোট্ট নদী দেখতে পেলাম, উইথ প্লিজেন্ট মিডো এটা হচ্ছে একটা মনোরম একটা মিডোস মানে হচ্ছে কি তৃণভূমি। ওকে, বাই ইটস ব্যাঙ্ক এর যে ছোটো নদীর যে তীর সেই যে তীর রয়েছে সেখানে একটা সবুজ বনভূমি তিনি দেখতে পেলেন এবং সেটা ছিল কি প্লেন মানে হচ্ছে সমতল, স্মুথ মানে হচ্ছে মসৃণ অ্যান্ড কভার্ড বাই গ্রাস এবং ঘাসে সেটা
কভার করা ছিল, ঠিক আছে, ঘাসে ভর্তি ছিল আর কি সেই বনভূমিটা। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ, ওকে, গ্রেপ ট্রিজ। তো ইন আ উডি পার্ট, উডি বলতে এখানে ছোটো ছোটো গাছ আর কি, বনভূমি বা তৃণভূমি এরকম। তো সেরকম একটা জায়গায় যেখানে গাছ রয়েছে অনেক, সেরকম জায়গায় তিনি কী দেখতে পেলেন, আই ফাউন্ড মানে আমি দেখতে পেলাম, মেলনস মানে হচ্ছে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ দেখতে পেলেন, ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে যথেষ্ট পরিমাণে সেখানে ওয়াটারমেলন রয়েছে বা তরমুজ রয়েছে সেটা তিনি দেখতে পেলেন। আর কি ছিল, অ্যান্ড গ্রেপ ট্রিজ এবং সেখানে আঙুর গাছ ছিল, ওকে। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ এবং সেই আঙুরগুলো ছিল কি, রাইপ মানে হচ্ছে পাকা, অ্যান্ড রিচ মানে হচ্ছে পরিপক্ক আর কি, ঠিক আছে, রসে পরিপূর্ণ এবং পাকা ছিল এই গ্রেপগুলো বা আঙুরগুলো। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। তো ফার্দার ইনটু মানে আর একটু যাওয়ার পর কি দেখলেন, ইনটু দ্য ল্যান্ড মানে ভূমিতে তিনি দেখতে পেলেন, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, আই ফাউন্ড মানে আমি দেখতে পেলাম, আ গ্রেট নাম্বার অফ কোকো অনেক তিনি নারকেল গাছ দেখতে পেলেন, অ্যান্ড আর কি দেখতে পেলেন, অরেঞ্জ মানে কমলা লেবু, অ্যান্ড লেমন ট্রিজ, লেমন মানে হচ্ছে কি পাতি লেবুর গাছ তিনি দেখতে পেয়েছিলেন। এরপর দেখো, আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days। তো এখানে বলা হচ্ছে আই ক্যারিড মানে আমি ক্যারি করেছিলাম বা বয়ে এনেছিলাম, গ্রেট পার্সেল অফ ফ্রুট মানে হচ্ছে এই ফল যেগুলো তিনি এখানে পেয়েছিলেন, ওয়াটারমেলন, ঠিক আছে, গ্রেপ, এইগুলো অরেঞ্জ। তো এইগুলো তিনি কী করেছিলেন, পার্সেল মানে হচ্ছে পার্সেল কোনো ব্যাগ আর কি এরকম, তো ব্যাগে ভর্তি করে তিনি সেগুলোকে সেই ফলগুলোকে এনেছিলেন। হোমওয়ার্ড মানে হচ্ছে বাড়ির দিকে, এখানে বাড়ি বলতে তিনি যে তার সে তাঁবু খাটিয়েছিলেন সেখানে, ঠিক আছে। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days এবং এই জার্নিটা সময় কত দিন লেগেছিল, 3 দিন তার লেগেছিল এই জার্নিটা, তার যে তাঁবু ছিল সেখান থেকে আসা যাওয়ার, ঠিক আছে, করার জন্য 3 দিন সময় নিয়েছিল। তো এর পরের অংশ দেখো, আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। তো আই ওয়াজ টেম্পটেড মানে হচ্ছে প্রলুব্ধ করা, তো আমি প্রলুব্ধ হয়েছিলাম কী করার জন্য, টু ট্রান্সফার মানে পরিবর্তন করার জন্য, মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুট, এই যে ফ্রুট মানে কি ফল, এই যে ফলের যে উপত্যকা, ঠিক আছে, সেখানে হ্যাবিটেশন মানে বাসস্থান, আর বাসস্থানটা সেখানে পরিবর্তন করার জন্য তিনি প্রলুব্ধ হয়েছিলেন। অর্থাৎ তিনি একবার ভাবছেন কি, এই সমস্ত ফল এবং জিনিসপত্র দেখে তিনি ভাবছেন কি তার যে বাসস্থান রয়েছে সেটা যদি আমি ওখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমার আর খাবারের অভাব হবে না। তো এরকম একটা প্রলুব্ধ তিনি হয়েছিলেন, কিন্তু কি হলো এখানে দেখো, আই ডিড নট বিকজ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সামওয়ান পাসিং শিপ অন দ্য সি। তো আই ডিড নট কিন্তু আমি আমার যে বাসস্থান বা হ্যাবিটেশন সেটা কিন্তু আমি চেঞ্জ করলাম না, পরিবর্তন করলাম না, কারণ হচ্ছে বিকজ মানে কারণটা কি, আই স্টিল হোপড আমি তখনও আশা করেছিলাম, টু বি রেস্কিউড মানে উদ্ধার, টু বি রেস্কিউড মানে উদ্ধার হতে আর কি, বাই সাম পাসিং শিপ অন দ্য সি অর্থাৎ সমুদ্রে কোনো শিপ বা জাহাজ পাস করে যাচ্ছে, সেই জাহাজের দ্বারা তিনি যাতে উদ্ধার হতে পারেন। সমুদ্রের তীরে যদি তিনি পাশাপাশি থাকেন তাহলে তিনি দেখতে পাবেন সমুদ্রের পাশ দিয়ে কোনো জাহাজ যাচ্ছে এবং কোনো সিগন্যাল দিলে সেই জাহাজ কিন্তু তাকে উদ্ধার করতে পারে। তো এই আশাটা সমুদ্রের পাশে থাকলে কিন্তু তার রয়েছে, কিন্তু যদি তিনি অনেক দূরে চলে যান সমুদ্রের তীর থেকে তাহলে কিন্তু আর তিনি উদ্ধার হতে পারবেন না, তাকে সারা জীবন কিন্তু সেখানেই থাকতে হবে। তার জন্য তিনি কী করলেন, তার যে হ্যাবিটেশন বা বাসস্থান সেটা তিনি চেঞ্জ করলেন না। এরপর দেখো, আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস। তো এখানে বলছেন আই ডিড নট ওয়ান্ট মানে আমি চাইনি, টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস অর্থাৎ পাহাড় এবং বনভূমির মধ্যে আমি নিজেকে এনক্লোজ করতে মানে নিজেকে আবদ্ধ রাখতে কিন্তু আমি চাইনি, আমি সমুদ্রের তীরে থাকতে চেয়েছিলাম। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি অর্থাৎ আমি ছিলাম ইন ভিউ অফ দ্য সি মানে হচ্ছে সমুদ্রের ভিউ অর্থাৎ সমুদ্রের যেখানে ভিউ যেখানে দেখা যাবে আর কি, সমুদ্রের থেকে দেখা যাবে সেরকম জায়গায় তিনি ছিলেন। 10 months had passed since I had set foot on this island। তো এখানে বলছেন কি না 10 months had passed মানে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছিল, since I had set my foot on this island অর্থাৎ এই দ্বীপে আমি যখন পদার্পণ করেছিলাম, সেট ফুট মানে হচ্ছে পা, সেট ফুট মানে পদার্পণ করা অর্থাৎ পা রাখা। তো এই দ্বীপে পা রাখার পর আমার কিন্তু এখানে 10 মাস তিনি কাটিয়ে দিয়েছেন, ওকে, এটাই তিনি বলছেন। এরপর দেখো, প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। প্রিভিয়াসলি মানে হচ্ছে আগে, আই হ্যাড নো ল্যাম্প আমার কোনো বাতি ছিল না,
ওকে, আফটার ডার্ক মানে অন্ধকারে বাতি জ্বালানোর জন্য তার কিছু ছিল না, 10 মাস কাটিয়ে দিয়েছে অন্ধকারে। ওকে, এরপর কি হলো, আই কালেক্টেড আ লিটল ট্যালো অ্যান্ড আ স্মল ক্লে ডিস। এখানে আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম, আর লিটল ট্যালো কিছুটা ট্যালো বলতে এখানে যে জীবজন্তুর যে চর্বি জাতীয় জিনিস, ঠিক আছে, সেই চর্বি তিনি কিছুটা সংগ্রহ করেছিলেন। অ্যান্ড আ স্মল ক্লে ডিস এবং একটা ছোট্ট ক্লে অর্থাৎ মাটির একটা ডিস বা মাটির থালা বা পাত্র পেয়েছিলেন মাটির। ওকে, টু দিস আই অ্যাডেড আ উইক, এবং উইক বলতে এখানে সলতে হয় না, সলতে মোমবাতি যে সলতে থাকে, তো এই ট্যালো বা এই চর্বিটার মধ্যে তিনি একটা সলতে যুক্ত করেছিলেন। আই হ্যাড থাস মেড মাইসেলফ আ ল্যাম্প, এবং এইভাবে তিনি তার নিজের জন্য একটা বাতি বা ল্যাম্প তৈরি করেছিলেন। তো এরপর দেখো, আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্টেন্স আই ওয়াজ রিডিউসড টু। তো এখানে বলছে আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার মানে বিবেচনা করা, দ্য সার্কামস্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি, আই ওয়াজ রিডিউসড টু, রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা। অর্থাৎ এখানে কি বলছেন যে তার যে এই দ্বীপে থাকার তার যে অসুবিধাজনক যে পরিস্থিতিগুলো ছিল সেগুলোকে তিনি অনেকটাই কমিয়ে আনতে পেরেছিলেন। অর্থাৎ এখন তার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে যায়, খাবারের সন্ধান তিনি পেয়েছিলেন, বাসস্থানটা করেছেন, আলো জ্বালানোর জন্য তিনি ল্যাম্পও তৈরি করেছেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ তিনি যে সেখানে থাকার উপযুক্ত একটা জায়গা বা পরিবেশ তিনি তৈরি করেছেন, অর্থাৎ তার পরিস্থিতি যতটা খারাপ ছিল ততটা খারাপ এখন আর নেই, এটাই বলছেন। এরপর দেখো, আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। এরপর কি হলো, আই ডিসাইডেড মানে আমি মনস্থির করলাম বা সিদ্ধান্ত নিলাম, টু ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করতে, মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং মানে লিখিত। অর্থাৎ তিনি যখন ওই দ্বীপে থাকছেন তার যে কী অবস্থায় তিনি থাকছেন সেগুলোকে তিনি একটা লিখে রাখবেন, এরকম একটা সিদ্ধান্ত তিনি নিলেন। তো তখন কি করলেন, আই বিগেন টু কিপ আ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট। তো আই বিগেন মানে আমি শুরু করলাম, টু কিপ আ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট, এভরি ডেজ মানে প্রতিদিনের, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি কাজকর্ম, প্রতিদিনের যে কাজকর্ম সেই কাজকর্মের একটা জার্নাল বলতে একটা দিনপঞ্জি, দিন কি করছেন প্রতিদিনের কাজকর্ম সেগুলো তিনি কি করতে লাগলেন, লিখে রাখতে লাগলেন। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই রেন আউট ইঙ্ক। এখানে তিনি কি বলছেন, আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, আমি সমস্ত জিনিসই কিন্তু বিশেষভাবে লিখে রাখতে পারিনি, ওকে, ইনক্লুড করতে পারিনি, কেন না, বিকজ গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আই রেন আউট ইঙ্ক, আমি ধীরে ধীরে যে কালিটা তিনি ইঙ্ক বা কালিটা তিনি পেয়েছিলেন সেই জাহাজ থেকে, সেই কালিটা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, এবার ফুরিয়ে আসছিল, শেষ হয়ে গেলে তিনি তো আর কালি পাবেন না। তো তার জন্য তিনি কী করতেন, মানে সারাদিন তিনি যত কিছু করতেন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু লিখতে পারতেন না, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তিনি লিখে রাখতেন। আই ফাউন্ড বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট ইট ওয়াজ সেপ্টেম্বর 30 আগেন। তো আই ফাউন্ড মানে আমি দেখলাম, বাই দ্য নচেস বলতে সেই চিহ্ন, যে সেই খুঁটিটা তিনি করেছিলেন পোস্ট, যেখানে তিনি প্রতিদিন একটা করে চিহ্ন করতেন তারিখটা মনে রাখার জন্য, ঠিক আছে। তো সেই চিহ্নগুলো তিনি দেখলেন এবং আই কাস্ট অন দ্য পোস্ট, অর্থাৎ কাস্ট মানে কি নিক্ষেপ করা আর কি, সেই খুঁটিতে যে চিহ্নগুলো তিনি এঁকে রাখতেন সেগুলোকে দেখলেন এবং দেখে তিনি কি দেখলেন সেখান থেকে, ইট ওয়াজ সেপ্টেম্বর 30 আগেন, এটা কিন্তু কী হলো, আবার সেপ্টেম্বর 30 তারিখকে আবার চলে আসলো, সেপ্টেম্বর 30-এ কিন্তু তিনি এই দ্বীপে পদার্পণ করেছিলেন, আবার সেপ্টেম্বর 30 তারিখ চলে আসলো, তাহলে কি হলো, আই হ্যাড স্পেন্ট 365 ডেজ অন দিস আইল্যান্ড। এখানে তিনি বলছেন কি, আই হ্যাড স্পেন্ট মানে আমি কাটিয়ে দিয়েছি বা অতিবাহিত করেছি 300 মানে 365 দিন অন দিস আইল্যান্ড, এই আইল্যান্ডে বা এই দ্বীপে আমি 365 দিন কাটিয়ে দিয়েছি, 1 বছর কিন্তু তার এই দ্বীপে অতিবাহিত করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের রয়েছে, ওকে, এই যে প্রোজটা সেটা তো আমরা সমস্ত গল্পটা কিন্তু পড়লাম। এবার এখানে কিছু দেখো ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, অর্থাৎ কয়েকটা শব্দের অর্থ এখানে দেওয়া আছে, সেগুলো একবার জেনে নেবো এখান থেকে। প্রথমে দেওয়া আছে ডিসমেল, তো ডিসমেল মানে হচ্ছে ডিসঅনেস্ট, ওকে, ডিজলেট মানে হচ্ছে নির্জন আর কি, যেখানে কিছুই থাকে না এরকম। এরপর ডেভার্ড মানে হচ্ছে এট অল অফ সামথিং কুইকলি, অর্থাৎ সব কিছু একবারে খেয়ে নেওয়া, সেটা হচ্ছে ডেভার্ড মানে গিলে ফেলা। এরপর হ্যামাক হচ্ছে আ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড জেনারেলি মেড অফ নেট, অর্থাৎ জালের তৈরি একটা ঝুলন্ত একটা বিছানা, সেটাকে বলা হচ্ছে হ্যামাক। আর ফর্টিফাইড মানে হচ্ছে সিকিউরড, ঠিক আছে, ফর্টিফাইড মানে হচ্ছে সিকিউরড মানে নিশ্চিত করা। নচ মানে মার্ক অর্থাৎ চিহ্ন। ট্যালো অ্যানিম্যাল ফ্যাট
ইউজ টু মেক ক্যান্ডেলস। তেল হচ্ছে জন্তু জানোয়ারের বা প্রাণীদের ফ্যাট, ঠিক আছে, যেটাকে ক্যান্ডেল বা বাতি জ্বালানোর জন্য কাজে লাগানো হয়। তো এরপর দেখো এখানে যে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে রয়েছে এখানে টেক্সচুয়াল কোশ্চেন্স এক্সারসাইজ 1-এর যেটা দেওয়া আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরের পাশে এখানে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড ইন 1659, 1559, 1359, 1959। তো রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড, কবে তিনি শিপরেকড তার জাহাজ ডুবে হয়েছিল? 1659 খ্রিস্টাব্দে। এখানে অপশান এ এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের 2 নম্বরে যেটা দেওয়া আছে রবিনসন ক্রুসো ইউজড ক্যানভাস টু মেক আ বেড, সেল, টেন্ট, কার্টেন। তো রবিনসন ক্রুসো যে ক্যানভাস বা যে তাঁবু পেয়েছিলেন, যে ত্রিপল তিনি পেয়েছিলেন, সেটা তিনি কী করেছিলেন? সেটা থেকে টেন্ট বানিয়েছিলেন বা তাঁবু তৈরি করেছিলেন। তো এখানে আমাদের অপশান সি এটা সঠিক হবে। নাম্বার 3-এ দেওয়া আছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স রবিনসন ক্রুসো ড্রোভ ইনটু দ্য গ্রাউন্ড ওয়াজ 5 ইঞ্চেস, 7 ইঞ্চেস, 4 ইঞ্চেস, 6 ইঞ্চেস। তো এখানে রবিনসন ক্রুসো যে সেই স্ট্যাক্স মানে যে খুঁটিগুলো তিনি পুঁতেছিলেন তার তাঁবুর চারিদিকে অর্ধবৃত্তাকারে, সেই খুঁটিগুলোর মাঝের যে ব্যবধানটা কত ছিল? 6 ইঞ্চি ছিল। তো আমাদের অপশান ডি এখানে সঠিক হবে, 6 ইঞ্চেস ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে ক্রুসো শ সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ, অর্থাৎ রবিনসন ক্রুসো একটা ভালো ওয়েদার বা পরিষ্কার আবহাওয়া দেখেছিলেন কোন মাসে? সেটা হচ্ছে ডিসেম্বর, এরপর হচ্ছে নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর। তো নভেম্বর মাসে তিনি একটা পরিষ্কার আবহাওয়া পেয়েছিলেন, ঠিক আছে। অপশান ডি এর বিটা এখানে সঠিক হবে। 5 নম্বর দেখে দ্য জার্নি হোমওয়ার্ড উইথ দ্য ফ্রুট পার্সেল টুক ক্রুসো 5 days, 10 days, 3 days না 4 days। তো এখানে বলা হচ্ছে ক্রুসো যে সেই ফল যেখানে পেয়েছিল, বিভিন্ন রকমের ফল আর কি, ওকে, সেই ফলগুলোর যে পার্সেলটা তিনি নিয়ে আসছিলেন এবং সেটা আনার সময় তার কতদিন সময় লেগেছিল? এখানে হবে 3 days, 3 দিন সময় নিয়েছিল। তো অপশান সি এরটা এখানে সঠিক হবে, এখানে আমরা টিক চিহ্ন দেবো, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করলাম। বাকি যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তরের ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 9-এর এই যে লেসনটি রয়েছে, লেসন 10, ওকে, আ শিপরেকড সেলার রিটেন বাই ড্যানিয়েল ডিফো। এই সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু আমরা পড়লাম, ঠিক আছে। সম্পূর্ণ বাংলা অর্থ আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করবে, ওকে। এবং কোনো কমেন্টে কিছু জানানোর থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।